যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে 73-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না। তিনি সাডেনলি এই জুলাই আগস্ট মাসে এসে বুঝলেন যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সংবিধান থাকবে না। উনি 16 বছরে এতগুলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন ম্যানিপুলেশনের সময় ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশে সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে? বাংলাদেশে 800 আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকী, জেরাই খান পান্না, এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে, প্রফেসর কার্জন, তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? গুম, খুন, হত্যা, গণহত্যার পর গণহত্যা হয়েছে গত 16 বছর, ম্যাসাকার আফটার ম্যাসাকার, জেনোসাইড আফটার জেনোসাইড হয়েছে। ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে? ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওদের কাছে মনে হয় নাই? সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান নাই, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, অত কিছু একটা করা দরকার? প্রশ্ন হচ্ছে এইটা হইল প্রপার চেতনা ব্যবসা, এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে। ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে। এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে, জোয়ারের জমানাতে ছিল না। এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে। বলেন এই লতিফ সিদ্দিকী, উনি তো এই সরকারের এমপি মন্ত্রীও ছিলেন, চাকরি চলে গেছে। যদি বলা হয় এক কারণে চাকরি গেছে, আসলে চাকরি গেছে অন্য কারণে। জয়ের সমালোচনা করছে, জয়ের লুটপাট নিয়ে কথা বলছে। তাহলে এই বেনিফিশিয়ারিরা সাডেনলি যে ব্যবসায়ী করছে, আপনি রংপুরের যে ঘটনাটা বললেন সেটার সাথে যদি এই ঘটনাটা মিলান, আগের ঘটনাটা হইলো প্রপার চেতনা ব্যবসা 71-এর, আর এই ঘটনাটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টাকে আইনগতভাবেই মানে অ্যাড্রেস করতে হবে। আইন যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়, কারণ অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে থাকে সেই বিচার, সেই ব্যবসাগুলো যেন, ব্যবসার পাশাপাশি বিচারটা যেন রাষ্ট্র এনশিওর করে, ওইটা আমরা চাইবো। আমরা একটা প্রশ্ন করি ব্যারিস্টার ফুয়াদ, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং তারা যে স্বপ্ন দেখেছেন, যারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, এখন যে পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলেন, এই যে মব তৈরি করে মাজার ভাঙা থেকে শুরু করে সব কিছু, এখন আনিস আলমগীরও ঠিক একই কথা বলছেন যে যারা আন্দোলন করেন তারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তারা বলছেন এই আন্দোলন করা ঠিক হয়নি। আপনি কি বলবেন? না, এটা মনে করলে তো সারা দেশের মানুষ আবার নেমে আসতো। গত বছর যারা আন্দোলন করেছে, বর্ষপূর্তি পালন করলো, সাডেনলি যদি দেশের মানুষের মনে হয়ে থাকে যে না, আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয় নাই, তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক, প্রতিবাদ জানাক। গতকালকে আপনি একটা জরিপ দেখেছেন, ইনোভেশন একটা জরিপ করেছে, সেইখানে একটা মানে মানে ম্যাসিভ মেজরিটি বলেছে যে এই সরকারের উপর তাদের আস্থা আছে, তারা নির্বাচন চায়, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়, ভোট দেখতে চায়। ওভারঅল এই সরকারের উপরে যে কনফিডেন্স লেভেল, সেইটা নষ্ট হবার মতো কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। প্রত্যাশা এমন একটা জায়গা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আনিস ভাইদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ গত 16 বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে, সাডেনলি 1 বছর 13 মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা, যাবার পথ ঠিক আছে কিনা, সেখানে এই যাবার জায়গাগুলোতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা, বাড়াবাড়ি হচ্ছে কিনা, সেটা নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের ক্রিটিক করতে হবে, কন্টিনিউয়াসলি সমালোচনা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না, আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন, আর মিশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন। একটা কান্ট্রিতে কখন এফডিআই আসে, কখন বিদেশি বিনিয়োগ আসে, কখন এখানে জব ক্রিয়েট হয়, এটা তো একটা প্রসেস আছে। এখানে তো আলাদিনের চেরাগ নাই যে ইনুস সাহেব ওনার চেরাগটা, ল্যাম্পটা অন করে দিছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে। এইখানে কন্টিনিউয়াসলি গত 4 বছর ধরে এফডিআই মানে নাই, ক্লোজ টু জিরো। এখানে আপনার রিজার্ভ গত 5-7 বছর থেকে জিরোতে ছিল। গত 4 বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অফ পেমেন্ট দিতে, লেনদেন, বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি, তার সাফিসিয়েন্ট ফান্ড আছে। তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কীভাবে আশা করব, যেখানে গণতন্ত্র নাই, গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে, আপনি বিরোধী দল নিশ্চিহ্ন করে দিয়েছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, দেশে বিদেশে কারো টোটাল 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। সেই আলাপটা না তুলে
এস আলমের সাথে এস আলম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, টাকা তো আছে, ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো ইনভেস্টরদেরকে দেওয়ার মতো টাকা আছে, কিন্তু ইনভেস্টর তো নাই। আপনার টোটাল প্রসেস তো ডিসরাপ্টেড হয়ে গেছে। টোটাল এই অলিগার্ক চোর, এই চোরেরা তো এখন ঘুরে বেড়াইতে পারছে না, তারা তো একটা মানে গা ঢাকা দিয়েছে, শেল্টার খুঁজতেছে। কদিন আগে দেখলাম যে বড় বড় আওয়ামী চোররাও দেখলাম বিভিন্ন মিটিংয়ে বড় বড় রাজনৈতিক দলের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফটো সেশন করছে। এইটা সময় লাগবে, দুইটা কাজ করছে। আমি একটু যেতে চাই আবার আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, আমরা দেখেছি আসলে যখন মুক্তিযোদ্ধা, বিশেষ করে 5 আগস্টের পরে মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে দেখেছি, কাউকে জুতার মালা পরাতে দেখেছি কুমিল্লায়, সেদিকে নির্বাচন কমিশনার প্রধান তাকেও জুতার মালা পরানোর ঘটনা দেখেছি। তখন আমরা বলতে শুনেছি বা সুশীল সমাজকে বলতে শুনেছি মুক্তিযোদ্ধাদের উপর একটা অপমান হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে 2014, 18, 24 সেই নির্বাচনগুলোতেও তো মুক্তিযোদ্ধারা ছিলেন, তারাও নির্বাচিত হয়েছেন। তারা কি কখনো বলেছেন যে মুক্তিযোদ্ধারা এই কাজটা অন্যায়? ওরা দলগতভাবে হয়তো বলেনি, কারণ তাদের তো বড় ধরনের কোনো সংগঠন নাই। যে মুক্তিযোদ্ধা সংসদ যেটা আছে ওটা তো একটা দলীয় দালাল সংগঠন, আপনি নিশ্চয়ই জানেন। এটা বিএনপি আমলে বিএনপির গান গায়, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের গান গায়, এবং নেতৃত্বও তারা সেভাবে নির্বাচিত করে। এখন ডক্টর ইউনূসের গুণগান গাচ্ছে, এগুলোকে ওইগুলারই দিয়েছে। সো আপনি যদি সংগঠনগতভাবে বলেন তাহলে নাই, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো অনেকে ক্ষুব্ধ, ব্যক্তি পর্যায়ে তো অনেকে শেখ হাসিনাকে পছন্দ করেন নাই, এরকম রাজনীতি উনি কেন করছেন, ভোটাধিকার কেন খর্ব করেছেন, এগুলো তো আছে। এবং মুক্তিযোদ্ধাদেরকে যে যে 5 আগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, টার্গেট করে 5 আগস্টের পর, 5 আগস্টের পর থেকে, এবং মুক্তিযুদ্ধকে 2.0 নাম দেওয়া হচ্ছে। তো সব কিছু তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা 71 সাল মুছে দিতে হবে। এখন নতুন স্বাধীন হয়েছে, আমরা নতুন করে 47-এর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। সো নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো এগুলাতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ। এবং এটাকে যদি চেতনা বলা হয়, যে চেতনার ব্যবসা যদি বলা হয়, তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে। যেমন জুলাই আলারা যেমন করছে চেতনার, আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একজন চেতনা ব্যবসা করছিল, সে এগুলো হচ্ছে চেতনা। কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন? চেতনা কি মানে একটা নীতি আদর্শ। সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে, আপনার তো সেখানে বলার কিছু নাই। আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে, জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই। কারণ জুলাই নিয়েও তো অনেকগুলো, ফুয়াদ বলছিলেন যে কোনো হয় নাই না, এখানে চেতনার ব্যবসা। যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে, জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে শাহবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে। যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম, যত মব সংস্কৃতির সাথে জড়িত, সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে। জুলাই ছাড়া কি কোনো একটাও হয় নাই। যত মব করছে এগুলো দেখবেন, যে আপনি খেয়াল করে দেখবেন, রাজনৈতিক দলগুলোর হয়তো সংখ্যা আছে, কিন্তু এই যে মবগুলোর একটা ব্যানার থাকে, এটাতে জুলাই আছে। কারণ জুলাই দিয়ে এরকম জুলাই সাংবাদিক, চেতনা সাংবাদিক, জুলাই শাহবাগ সাংবাদিক, শাহবাগ চেতনা, এইভাবে এদের নাম আছে কতগুলো, আমি সবগুলোর নাম মনে করতে পারি না। এগুলো সব এমন সব লোকজনরা এগুলোতে আছে, প্রমিনেন্ট কেউ না, কিন্তু তারা সমাজে এখন বড় বড় হত্যাকর্তা হয়ে অন্যকে হুমকি দেয়, এরে দেখিয়ে নিব, ওরে দেখিয়ে নেব। সো চেতনা আমি ওইভাবে দেখি, এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে। আর চেতনা এমন একটা জিনিস না যে আপনি লিখে রাখলেন সেটাতে কিছু হয়ে যাবে। জুলাইয়ের পরে 5 আগস্টের পরে চেতনা দেখছেন নাকি আসলে এর আগেও কোনো চেতনা ব্যবসা ছিল? চেতনা ব্যবসা অবশ্যই ছিল, আওয়ামী লীগ আমলও ছিল, এই আমলও ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কেন চোখে লাগছে, চোখে লাগছে কারণ নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ না, চোখে লাগছে কারণ হচ্ছে যে একটা গোষ্ঠীকে আপনি টার্গেট করছেন। জুলাই চেতনা আওয়ামী লীগ বিক্রি করেছে তার ইয়েতে। এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে, দ্যাট ওয়াজ রাইট। কারণ এখন দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না। বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল, সেখানে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয়, কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না, মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে, বঙ্গবন্ধুকে অপমান নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না। তারা বরং তার রুমিন ফারহানা তো আর দলীয় না, এটা তো দল থেকে বলছি, যেমন দল যে আপল করা সেটাকে তারা ইয়ে করছেন না। তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বলেই এটা প্রশ্ন আসছে, এবং এখন মানুষ উপলব্ধি করছে যে আওয়ামী লীগ যে চেতনা করতো এবং সেটা টিকে ছিল, কারণ তারা ছাড়া চেতনার কথা বলারও লোক নাই। যদি যেমন ফুয়াদ, যদি বা আনিস আলমগীর ভাইয়ের বক্তব্যটা যদি বলি, যে জুলাই যে চেতনা এখন চলছে, এই চেতনা দিয়ে প্রমাণ করে বিগত সময় আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনা এটা সঠিক ছিল, এবং মুক্তিযুদ্ধের চেতনা এই কারণে ছিল যেহেতু এখন মুক্তিযুদ্ধকে কেউ কেউ বিলুপ্ত করবার চেষ্টা করছে। কি বলবেন? প্রশ্ন হচ্ছে যে এটা আনিস ভাই তার পরের স্লটে কাইন্ডলি বলবেন যে আসলে মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে। বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার। কী কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা? আমরা কেন যুদ্ধ করেছি? 70-এ একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে। সো গণতন্ত্রের মূল্যবোধ কি? আপনি তাকে ক্ষমতা দেবেন না, দিয়ে কি করলেন? একটা যুদ্ধ চাপিয়ে দিলেন, আমরা যুদ্ধ করতে গেলাম। তাহলে নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 66-র 6 দফা, 71-এর যুদ্ধ, সব কিছুর মধ্যা চেতনার মূল জায়গাটা ছিল কি? এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন, শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে, কিন্তু সে সিংহাসনে বসছে, সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই। দ্বিতীয়ত হইল 73-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে, 293টা সিট নিচ্ছে, জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে। বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই, শেখ মুজিব বলছে। যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে 73-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। সেই শেখ মুজিব বাংলাদেশে 4র্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে। সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে। সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে। তাহলে যেই কারণে আমরা 6 দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম, যেই কারণে 69-এ গণ অভ্যুত্থান হইল, যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে মানুষ ভোট দিল, যেই কারণে আপনার 71-এর যুদ্ধ হইল, লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো, তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার, শেখ মুজিব, আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে 72 থেকে 75-এ। ঠিক একই জিনিস আপনি গত 16 বছরে দেখেন। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে। অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে, দালালির নির্বাচন করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008-এ ক্ষমতায় আসছে। এই আওয়ামী লীগ 2014-তে একতরফা নির্বাচন করেছে, 18-তে রাতে করেছে, 24-এ দামি নির্বাচন করেছে। জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বি টিম আকারে কাজ করেছে, যেই দলটা 81-তে হাসিনাকে এনে 82-তে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? আপনি আপনার অধিকারের লড়াই করেছে, তো শেখ মুজিব করেছে, 14 বছর জেলে ছিল। সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত 16 বছরে। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন, মানবিক মর্যাদা কায়েম করবেন, সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল? আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব, পুলিশ, ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই রাত 2টার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায়, 6,500 ক্রসফায়ার করেছে, হাজার হাজার লাশের এখনো দিশা নাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি $234 বিলিয়ন বিদেশে পাচার করা? এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের 80% ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, 30 লাখের গল্প বানাইছে। এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই। 6,757 জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নাই।
তাহলে শহীদের 30 লাখের গল্প কতজন আসছে? বীরাঙ্গনা 504 জনের তালিকা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। আপনি 2 লাখ বীরাঙ্গনার গল্প বলেন কেন? মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয়, রাষ্ট্র তৈরি হয়? তাহলে শেখ হাসিনা গত 16 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই ছিল 6 দফার বিপক্ষে, 71-এর যুদ্ধের বিপক্ষে, 70-এর নির্বাচনের বিপক্ষে, 69-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে। অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। ফুয়াদ আরেকটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি। বিষয়টা একটু যদি খুলে বলতেন। তো লম্বা টপিক, এখন আপনি এই আলোচনা ঢুকবেন কিনা? বিষয়টা দেখেন, 25শে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো, সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে। আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বেন, লিখছে তাজউদ্দিন আহমেদ 32 নম্বরে গেছে, গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে, তো আপনার একটা বক্তব্য, এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন, আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে। সেটা দিতে অস্বীকার করেছে। এরপর বলছিল ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে, মানুষকে জানাবো, এটা প্রয়োজন আমিই পড়বো আপনার তরফ থেকে। সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি, এগুলো মেনে নেব না। 27 তারিখে হরতালের ডাক দিয়েছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল হবে। শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে সে 27 তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে। অবশ্যই পালিয়েছে। সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে, তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ, পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন, সে আস্তে পালায় চলে গেছে। তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ। পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে এই কথা লেখা আছে, মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি, কিভাবে অর্গানাইজ করেছি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন 71-এর প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই, কোনোদিন জানতে চান নাই। বহুবার তাকে বলা হয়েছে, সে কোনোদিন মুজিবনগরে যায় নাই। তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন, বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন, আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম, আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম, এটা তো আপনাকে দেখতে হবে। কোনোদিন যায় নাই সে সেখানে। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে। যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায়, এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা। সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না। জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা চিটাগং হিল ট্র্যাক্সে করব। যেমন ফুয়াদ আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে, একটু যদিও একটু জানতে চাই, আমি আনিস আলমগীর কাছে অনেক সময় দেওয়া আছে, অনেক সময় পাবেন উনি, অনেকক্ষণ বলেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এই অভিযোগের কথা বলি, শেখ মুজিব শেখ হাসিনা শেষ করছে ইতিহাস ঐতিহ্য, কি বলবেন আপনি? প্রথমে আমি বলবো যে ফুয়াদ একটা রাজনৈতিক দলের মহাসচিব, উনি যেভাবে বলছেন এটাতে আমার বলার কিছু না। ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন, আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না বললেই ফুয়াদ আশ্চর্য হচ্ছে, আমাকে কেন হত্যা করা হয়নি, যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি, আমি কীভাবে বেঁচে আছি, যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায়, আমি জানি না তার সাথে কীভাবে এই সুর মিলে গেল। সে প্রতিদিন ভিডিও বানায়। আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে, তাকে হত্যা করা হয় না কেন? ফুয়াদের কথা বলছে, হত্যার কথা বলি নাই, এটা মিলে গেছে আর কি। হুমকি দেওয়া হয়েছে কিনা আপনি সত্য কথা বলার জন্য, সেটা জানতে চাই। এইভাবে যদি ট্যাগের রাজনীতি চলতে থাকে আমাদের করার কিছু নয়। আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশোতে যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন। আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগ। সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? আমি সাংবাদিক হিসেবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা। যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তিনি স্বাধীনতা চান নাই, উনি ওই রাতে পালিয়ে গেছেন। ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায়, আর্মিরা যদি উনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে, ওনার বলা বহুবার বলেছেন। আমি তাদের আমাকে করেছে বলছে, আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে, ভারত থেকেই আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর, এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কীভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এই
এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ফুয়াদকে নিজে জানার জন্য। এই যে 71 এই যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে, বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটা ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা। সত্য হলে তাজউদ্দিন আহমেদের ডায়েরি তো তাজউদ্দিনের ডায়েরি কি না আছে, কে কীভাবে প্রকাশ করছে, তাজউদ্দিনের কি, সেটা নিয়ে আমি ইয়ে করবো না। আমি যেগুলো আমি দেখছি, আমারগুলো আমি দেখছি, আমি আমারগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি। কার ডায়েরিতে কে কী গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের, মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা, মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দেখেছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে, মানে 72-এ ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশ তো কিছুই ছিল না, আর্মি ছিল না, ইয়ে ছিল না, উনিই বানাচ্ছেন সব কিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার থেকে খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল, বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে, গুম এবং খুন তো হচ্ছে, অহরহ হচ্ছে, গুমের যে বিষয়টা ছিল, গুম কালচার, যেটা যে আয়নাঘর কালচার, এইটা ছাড়া, এবং ক্রসফায়ার, দু একটা হয়েছে ক্রসফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই। ধ্বংস কত প্রকার এবং কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে। সমাজকে যে টুকরা করে দিয়েছে, একজনের ভাই লাগাচ্ছে, রাজনৈতিক ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে, এই সরকারই সব করেছে। এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন দিয়েছে যে 78% তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত। ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের কথা হয়েছে, তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা, সেটাকে বিকৃত, তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে, সেটাতে একটা হচ্ছে, মানে ভুয়া বলে তারা ভুল তথ্য, মানে কিভাবে জরিপ করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না, সেই কারণে এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর, আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে। তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ, বা একটা অর্গানাইজেশন জরিপ করবে, তাদের বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল, এদের প্রাণভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে, এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরে থেকে আসছে না। বাইরেরটা বাদ দেন রে ভাই, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা, তারা তো করছে না। কেন করবে? কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না। ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে, ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে, জামাতের চাঁদাবাজরা যাচ্ছে, অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে। এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না। আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত % চাঁদা দেবো, এখন তো 3 গ্রুপ আসতেছে, তারপরে এক দলেরও আবার 3 গ্রুপ যায়। আমি কথা বলতেছি যে ভাই বিএনপি থেকেই যায় 3 গ্রুপ, কারে চাঁদা দেবো, কিভাবে করতে দেবো? এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে, এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক, একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালবাহানা করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন, ডক্টর ইউনূসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে, সেটা
যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা, কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে। আরেকটা বিষয় আপনারা তো ধরেই নিয়েছেন জামাত আপনারা ছাড়া তার কাউরে আনবেন না, তবুও সুখে থাকে না আপনারা। আওয়ামী লীগের ভোট দিয়েন না, জামাতকে ভোট দিতে দিয়েন না, জামাত না, জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না, নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন, তবু একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন। সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে। জাতি এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে, যেটা যে 5 আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল, এটা বলে কড়াইতে ছিল, তারপর এখন আগুনে পড়ে গেছে, এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায়, জনগণ উত্তরণ চায়। জনগণ, আপনারা রাজনীতি করেন, আপনাদের আরো বেশি বোঝা উচিত জনগণ কি চায়। জনগণ তো বলতেছে, আপনারা জনগণের কাছে যান না, হয়তো জনগণের কথা শুনেন না, আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে।